বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিএম শিক্ষার্থীদের বিএম একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের তৃতীয় আপলোড অ্যাসাইনমেন্ট, যেটি ছিল হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 1, যার কোড নাম্বার 1815 এর সমাধান নিয়ে আজকে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আজকে আমরা এই সমাধানটি করব এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। পাশাপাশি ভিডিওটিতে একটি লাইক বাটন প্রেস করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন। তো যে অ্যাসাইনমেন্টটি ছিল সেখানে আমাদের 1 নম্বরের প্রশ্ন ছিল হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দাও। এখানে হচ্ছে ক্রম বিএম 05 ক এর হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দাও। তো হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা আমরা এইভাবে দেওয়ার চেষ্টা করেছি, আপনারা একটু লক্ষ্য করুন। দৈনন্দিন হিসাব রাখার যে বিজ্ঞান সম্মত পদ্ধতি তাই হিসাব বিজ্ঞান। এখানে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা যেহেতু বলা হয়েছে এবং নাম্বার দেওয়া হয়েছে 2, কাজে এই বিষয়টি একটু ইলাবোরেট করে আমরা প্রকাশ করার চেষ্টা করেছি। দৈনন্দিন হিসাব রাখার যে বিজ্ঞান সম্মত পদ্ধতি তাই হিসাব বিজ্ঞান। আবার যদি আমরা সহজ কথায়, হিসাব বিজ্ঞান হচ্ছে হিসাব বা গণনা করার একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। এটি হচ্ছে সিম্পল বিষয়, অর্থাৎ দৈনন্দিন আর্থিক ঘটনাগুলো যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে নির্দিষ্ট সূত্র প্রয়োগ করে একটি হিসাবের বইতে সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করা হয় তাই হিসাব বিজ্ঞান। আরও বিশদভাবে যদি আমরা বলতে যাই তাহলে মানুষ তার আর্থিক অবস্থা জানার উদ্দেশ্যে তার দৈনন্দিন সংঘটিত আর্থিক ঘটনাগুলো তার হিসাবের বইতে লিখে রাখার জন্য যে বিজ্ঞানসম্মত পদ্ধতি ও সূত্র প্রয়োগ করে তাই হিসাব বিজ্ঞান। তাহলে আমরা এই দুইটি প্যারা থেকে একটি সংজ্ঞা এভাবে নিতে পারি, যেটি হচ্ছে যে সুতরাং হিসাব বিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যেখানে মানুষ বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান তার দৈনন্দিন সংঘটিত আর্থিক ঘটনাগুলো সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করে রাখতে পারে এবং একটি নির্দিষ্ট সময় পরে তার আর্থিক অবস্থা সম্পর্কে জানতে পারে। ও তার ফাঁকে আরও একটি বিষয় বলি যে আপনাদের যদি মনে হয় ভিডিওটি স্পষ্ট বোঝা যাচ্ছে না বা পিডিএফ ফাইল প্রয়োজন হয় তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু পাপড়ি কেয়ার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই গ্রুপ থেকে কিন্তু আপনারা এই পিডিএফ ফাইলটি আগামীকালকে নিতে পারবেন। আর হচ্ছে আপনাদের যে বাকি অ্যাসাইনমেন্ট ছিল সেই অ্যাসাইনমেন্টের বিএম এর তৃতীয় আপলোডের বাকি যে অ্যাসাইনমেন্ট ছিল সেটিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, সেটিও কিন্তু দেখে নেবেন। আচ্ছা, হিসাব বিজ্ঞান সম্পর্কে আমেরিকার অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের বক্তব্য হলো, অর্থাৎ এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বক্তব্য বা ওনারা যে সংজ্ঞাটা দিয়েছেন সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে অন্তত আংশিকভাবে আর্থিক প্রকৃতি বিশিষ্ট বিভিন্ন প্রকার লেনদেন ও ঘটনাসমূহ অর্থের অঙ্কে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ এবং ব্যাখ্যার আকারে সংক্ষেপকরণের কলাকৌশলকে হিসাব বিজ্ঞান বলা হয়। এই সংজ্ঞাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এটি ভালো করে খেয়াল করবেন। এডব্লিউ জনসনের মতে অর্থের অঙ্কে ব্যবসায়ের বিভিন্ন লেনদেন সমূহের সংগ্রহ, সংকলন, সুসংবদ্ধভাবে লিপিবদ্ধকরণ, আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ ও বিশ্লেষণ ও বিশদ ব্যাখ্যাকরণকে হিসাব বিজ্ঞান বলা হয়। এটিও আপনারা লিখতে পারেন, যেহেতু আপনাদের অ্যাসাইনমেন্ট সেহেতু আপনারা বিভিন্ন রাইটারের যে সংজ্ঞা সেটি আপনারা লেখার চেষ্টা করবেন। এরপরে যে বিষয়টি রয়েছে তাহলে আমরা কনক্লুশনে আসি এইভাবে, অতএব হিসাব বিজ্ঞান হলো এমন একটি বিষয় যাতে প্রাত্যহিক আর্থিক ঘটনাগুলোর হিসাবের খাতায় বা বইতে বিজ্ঞানসম্মত উপায়ে লিপিবদ্ধ করার কলাকৌশল ও নিয়ম নীতি সম্পর্কে আলোচনা করা হয়, যার ফলে একটি নির্দিষ্ট সময় পরে ব্যবহারকারী তার অথবা তার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে জানতে পারে। এরপরে আমরা দ্বিতীয় যে প্রশ্ন অর্থাৎ 2 নম্বর যে প্রশ্ন ছিল সেটি আমরা দেখার চেষ্টা করব। এখানে 2 নম্বর প্রশ্ন হচ্ছে সকল লেনদেনই ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয়, উদাহরণ দাও। এই বিষয়টি আমরা একটু ব্যাখ্যা করব, আপনাদের বইয়েও রয়েছে, ভালোভাবে জানেন। তো আমরা এখানে যেভাবে লিখে রেখেছি সেভাবে লিখবেন, অবশ্যই ভালো মার্কস পাবেন। আবারও আপনাদেরকে অনুরোধ করছি এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রিপশন করে পাপিলিটিকার সঙ্গে থাকবেন। আপনাদের সাবস্ক্রিপশন, এক একটা সাবস্ক্রিপশন মানে আমাদের কাছে এক একটা ভালোবাসা, এবং এই ভালোবাসাই আমরা পেতে চাই আপনাদের কাছ থেকে। অনেক কষ্ট করে অ্যাসাইনমেন্টগুলো সমাধান করা হয় এবং সবগুলো বিষয় কিন্তু টাইপ করে আপনারা যাতে সহজে বুঝতে পারেন সেই বিষয়গুলো কিন্তু আমরা উপস্থাপন করার চেষ্টা করি। তো এইখানে ঘটনার সংজ্ঞাটা আমরা দিব। সাধারণভাবে কোনো কিছু সংঘটিত হওয়াকে ঘটনা বলা হয়, যেমন স্কুলে যাওয়া, বাজার করা, পরীক্ষায় পাশ করা, মালামাল ক্রয়ের ফরমাইশ প্রদান, পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, ভাড়ার প্রদান, বিয়ে খরচ ইত্যাদি। ঘটনা আর্থিক হতে পারে আবার নাও হতে পারে, অর্থাৎ যে কোনো কিছু হওয়াকেই আমরা ঘটনা বলতে পারি। এই ঘটনার মধ্যে যদি অর্থ থাকে তাহলে সেটা কিন্তু লেনদেন হবে, আর যদি ঘটনার মধ্যে অর্থ না থাকে তাহলে কিন্তু লেনদেন হবে না। যেমন আমরা যদি স্কুলে যাই সেখানে কিন্তু অর্থের কোনো বিষয় থাকে না, স্কুলে যাওয়া একটা ঘটনা। কিন্তু আমরা যদি বাজারে যাই, পণ্য কিনি এবং নির্দিষ্ট পরিমাণ পণ্য কত টাকার কিনলাম সেটা কিন্তু লেনদেনের কাতারে পড়ে। অন্যদিকে লেনদেন হলো হিসাব বিজ্ঞানের কোনো ব্যবসায়ী অর্থ ও অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য সকল ধরনের অর্থনৈতিক কার্যকলাপ বা ঘটনাকে বোঝায়। যেমন
রাফসানকে 1000 টাকা প্রদান করা হলো, কর্মচারীকে 6000 টাকা বেতন প্রদান করা হলো, বিক্রয় করা হলো 5000 টাকা ইত্যাদি সবগুলোই ঘটনা এবং সবগুলো ঘটনার সাথে কিন্তু আমাদের টাকার পরিমাণটা জড়িয়ে রয়েছে। তাই বলা যায় যে সকল ঘটনা আর্থিক শুধু সেগুলোকে লেনদেন বলা হয়। ব্যবসায়ী জগতে এরকম বিভিন্ন ঘটনার উদ্ভব হয়, কিন্তু সমস্ত ঘটনাকে হিসাব বইতে লিপিবদ্ধ করা হয় না, কারণ সকল ঘটনা কিন্তু আমাদের লেনদেন নয়। শুধুমাত্র অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা যেটি ব্যবসায়ীর আর্থিক অবস্থার পরিবর্তন করে সেই ঘটনাকেই লেনদেন হিসাবে হিসাব বইতে লিপিবদ্ধ করা হয়। আবার অদৃশ্যভাবে কোনো আর্থিক ঘটনা ঘটে থাকলেও তাহাও লেনদেন হতে পারে, যেমন সম্পদ ব্যবহারের ফলে যে মূল্য হ্রাস হয় এটিও একটি লেনদেন। তাই আমরা বলতে পারি যে সকল লেনদেন ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। এবং আমরা এখানে সাবস্ক্রাইব পাপলি টিউটোরিয়াল লিখে রেখেছি এই কারণে যে আমাদের সমাধানগুলো অনেকেই কপি করে আপনাদের সামনে হাজির করে, তো সেখানে কিন্তু মালিকানা সত্ত্ব থাকে না। কাজে এই জিনিসটি আপনারা একটু মানিয়ে নেবেন যে এখানে সাবস্ক্রাইব পাপলি টিউটোরিয়াল লেখা রয়েছে কেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন, যদি ভালো না লাগে ডিসলাইক দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আমরা একটি অঙ্ক দেখব, জনাব মাসুমের একটি অঙ্ক। এখানে অঙ্কটা ছিল এরকম, জনাব মাসুম কিছু টাকা ব্যাংকে জমা রাখছে, নগদ নিয়ে কিছু ট্রানজ্যাকশন করছে, সেটার জাবেদা তৈরি করতে হবে। আমাদের যে লেনদেনগুলো দেওয়া রয়েছে অ্যাসাইনমেন্টে সেই লেনদেনগুলোর জাবেদা আমরা করব। তো এই জাবেদাটা আমরা করেছি অলরেডি, আপনারা দেখেন এখানে হচ্ছে জনাব মাসুম নগদ 50,000 টাকা ব্যাংকে জমা রাখছে 20,000 টাকা এবং 25,000 টাকার যন্ত্রপাতি নিয়ে 2020 সালের 1 জুলাই তারিখে ব্যবসা আরম্ভ করলো। আচ্ছা, যেহেতু তার প্রথম 1 জুলাই, আমরা এইভাবে লিখি জনাব মাসুম জাবেদা। আপনারা হেডলাইনটা বিভিন্নভাবে লিখে রাখবেন, আপনারা যেভাবে পরীক্ষার হলে লিখেন বা আপনাদের বইয়ে যেভাবে আছে। আমি শুধু সমাধানটা করার চেষ্টা করেছি। এখানে তারিখ দিবেন 2020 জুলাইয়ের 1। জুলাইয়ের 20 তারিখে যে ঘটনা ঘটেছিল সেটি হচ্ছে উনি 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, তাহলে আমাদের ক্যাশ 50,000 টাকা ডেবিট হবে। এখানে একটি জিনিস লক্ষণীয় যে এখানে আমরা কিন্তু নগদান হিসাব এখানে ডেবিট লিখবেন, ডেবিট এই জায়গায় ডেবিট লিখবেন। তাহলে নগদান হিসাব ডেবিট 50,000 টাকা। আবার ব্যাংকে জমা রাখছে 20,000 টাকা, তাহলে ব্যাংক জমা 20,000 টাকা। এবং আসবাবপত্র কিনছে, মানে আসবাবপত্র ওনার সম্পদ বাড়ছে, অনুরূপভাবে ক্যাশ কমছে। যেহেতু ওনার সম্পদ বাড়ছে তাই আসবাবপত্র হিসাব ডেবিট। এই তিনটা ডেবিট 50, 20, 25 হলো আমাদের 95,000 টাকা। তাহলে আমাদের এই সবগুলোই কিন্তু ক্যাশ একটা মূলধন, ব্যাংকে জমা এটিও একটি মূলধন, আসবাবপত্র মূলধন। তাহলে আমরা মূলধন হিসাবকে ক্রেডিট লিখবো। তাহলে মূলধন হিসাব ক্রেডিট 95,000 টাকা। এই ছিল আমাদের 1 নম্বর জাবেদা, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখে যে জাবেদাটা সংগঠিত হয়েছিল। যেমন এখানে নগদ ব্যাংক জমা ও যন্ত্রপাতি মূলধন হিসাবে আনয়ন করা হলো। 2 নম্বরে ছিল যে কমিশন প্রাপ্তি 1700 টাকা। যেহেতু উনি কমিশন পেয়েছে, মানে কমিশন হচ্ছে যে কোনো থেকে আমরা ইন্টারেস্ট পেয়েছি, এখানে আমরা নগদ পেয়েছি কি ক্যাশ মানে নগদান হিসাব। তাহলে যেহেতু আমাদের নগদান হিসাব বা টাকা আসছে, কাজে আমাদের ক্যাশ বাড়বে মানে নগদান হিসাব ডেবিট। আমরা জানি যে ক্যাশ যদি বাড়ে বা নগদ যদি কোনো কিছু রিসিভ করা হয় তাহলে ক্যাশ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আর কমিশন হিসাব হচ্ছে এখানে ক্রেডিট। তাহলে কমিশন বাবদ নগদে পাওয়া গেল। এটা জুলাইয়ের 2 তারিখে ছিল। জুলাইয়ের 4 তারিখে ছিল জনাব করিম সাহেবকে ভাড়া প্রদত্ত করা হলো 5,000 টাকা। যেহেতু এখানে আমরা পূর্বেই বলেছিলাম যে ক্যাশ যদি বাড়ে ডেবিট আর ক্যাশ যদি কমে তাহলে ক্রেডিট। যেহেতু জনাব করিম সাহেবকে ভাড়া প্রদান করা হচ্ছে, তাহলে জনাব করিম সাহেবের নামে একটা আমরা অ্যাকাউন্ট করে জনাব করিম সাহেব 5,000 টাকা ডেবিট করব এবং নগদান হিসাবকে ক্রেডিট করব। নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা জনাব করিমকে ভাড়া পরিশোধ করা হলো। আচ্ছা, পরবর্তী যে বিষয়টি রয়েছে জুলাইয়ের 8 তারিখে। জুলাইয়ের 8 তারিখে হচ্ছে যে কর্মচারী আলালকে বেতন প্রদান করা হলো 15,000 টাকা। এখানেও কিন্তু সেম হিসাব, বেতন হিসাব নামে আমরা লিখতে পারি বা জনাব আলাল লিখতে পারি। আর যেহেতু আমাদের ক্যাশ কমে গিয়েছে, ক্যাশ কমলে ক্রেডিট, বাড়লে ডেবিট, আমরা বলেছি যে তাহলে বেতন হিসাব আমরা ডেবিট করব এবং নগদান হিসাবকে ক্রেডিট করব। আমরা একটা যদি করতে পারি বাকিটা অটোমেটিকলি হয়ে যায়। বেতন বাবদ নগদ প্রদান করা হলো। আচ্ছা, জুলাইয়ের 22 তারিখে ছিল আমাদের অফিসের প্রয়োজনে কাগজ, কালি ও পেন্সিল ক্রয় 400 টাকা। যেহেতু আমাদের ক্রয় করা হয়েছে নগদে, তাহলে আমাদের ক্যাশ কমে গেছে, তাহলে নগদান হিসাব আমাদের ক্রেডিট হবে। আর যেহেতু আমাদের কাগজ, কালি ও পেন্সিল এগুলো ক্রয় হিসাব, তাহলে ক্রয় হিসাবকে আমরা ডেবিট করে দিতে পারি। জুলাইয়ের 25 তারিখে কিন্তু আরেকটি ঘটনা ঘটেছিল। সেখানে ছিল যে অফিস ব্যবহারের জন্য ক্যালকুলেটর ক্রয় 900 টাকা। যেহেতু কেনা হয়েছে বা ক্রয় করা হয়েছে নগদে, এখানে বাকির কথা বলা নেই, তার কাজে আমাদের ক্যাশ কমে যাবে। ক্যাশ কমে গেলে নগদান হিসাব আমাদের ক্রেডিট হবে এবং ক্রয় হিসাব আমাদের ডেবিট হবে। আগেটার মতোই খুবই সহজ, ক্রয় হিসাব ডেবিট 900 টাকা, নগদান হিসাব ক্রেডিট 900 টাকা। যেহেতু নগদে ক্যালকুলেটর ক্রয় করা হলো।
আচ্ছা, জুলাইয়ের 30 তারিখে যে বিষয়টি হচ্ছে ব্যাংকের মাধ্যমে বিমা প্রিমিয়ার প্রদত্ত হলো 2,500 টাকা। এখানে লক্ষ্য করুন, বিমা প্রিমিয়ার দেওয়া হয়েছে। বিমা প্রিমিয়ার মানে হচ্ছে আমাদেরকে ব্যাংকে আমাদের কিছু বিমা করা হয়েছে আমাদের প্রতিষ্ঠানের নামে, সেই প্রতিষ্ঠানের জন্য ব্যাংকে যে প্রিমিয়ার ছিল বিমার, এটা আমাদের প্রদান করা হয়েছে। ধরেন ব্যাংকে বিমার প্রিমিয়ার যদি এরকম হয় প্রতি মাসে 1,000 টাকা, 2,000 টাকা, 2,500 টাকা, তো যেহেতু এটা জুলাই মাসে 2,500 টাকা একটা সমিতির কিস্তির মতো, যেহেতু নগদে আমাদের এখান থেকে কমে গেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট এবং বিমা প্রিমিয়ার হিসাব ডেবিট। আমরা এটা লিখতে পারি যে অগ্রিম বিমা প্রদান করা হলো, যেহেতু এটা অগ্রিম প্রদান করা হয়েছে তাই এটা। কাজে আমাদের 1 নাম্বার যে প্রশ্ন, 2 নাম্বার যে প্রশ্ন এবং 4 নাম্বার যে প্রশ্ন, সেই প্রশ্নটা আমরা সমাধান করে ফেললাম। তো এখানে 3 নাম্বার একটি প্রশ্ন ছিল, হিসাবের প্রাথমিক বই থেকে আর্থিক বিবরণী প্রস্তুত প্রণালীগুলো আলোচনা করো। হিসাবের প্রাথমিক বই বলতে এখানে আমাদের রেওয়ামিল কে বোঝাচ্ছে বা জাবেদা কে বোঝাচ্ছে। তো এই প্রশ্নটি খুব অ্যাঙ্গেলে আপনাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, সেইখান থেকে আপনারা লিখে রাখবেন। এরপরে যদি কোনো সমস্যা হয় আমরা পরবর্তী যে আপলোড করব সেই আপলোডে কিন্তু এই বিষয়টি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আপাতত আজকে আমরা বাকি অঙ্কগুলো দেখার চেষ্টা করি। বাকি অঙ্ক বলতে 5 নম্বরে একটা রেওয়ামিল থেকে অঙ্ক রয়েছে। এই রেওয়ামিলের অঙ্কটা হচ্ছে সাথী অ্যান্ড সন্স, উনি কিছু ট্রানজ্যাকশন করেছে, সেই ট্রানজ্যাকশনের বলতেছে আমাদের যে সাথী অ্যান্ড সন্সের গাণিতিক শুদ্ধতা যাচাই করো। আমরা গাণিতিক শুদ্ধতা যাচাই করব। এখানে শুরু থেকে যে ট্রানজ্যাকশনগুলো ছিল সেইগুলো আমরা একে একে লিখে রাখবো। ক্রমিক নং, হিসাবে নাম্বার, খণ্ডিত পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট। তো এখানে মূলধন আমরা জানি মূলধন হবে ক্রেডিট, লিখে রাখলাম। উত্তোলন হচ্ছে আমাদের ডেবিট 20,000 টাকা, এবং দেনাদার বিন্দু হচ্ছে ডেবিট 80,000 টাকা, পাওনাদার বিন্দু ক্রেডিট 50,000 টাকা, ক্রয় 1,70,000, বিক্রয় 3,50,000 টাকা, মজুদ পণ্য হচ্ছে 70,000 টাকা, এবং কলকবজা ও যন্ত্রপাতি 3,50,000 টাকা, হাতে নগদ 50,000 টাকা, ডাক ও তার 5,000 টাকা, বিজ্ঞাপন খরচ 20,000 টাকা, ব্যাট চলতি হিসাব 50,000 টাকা, আয়কর 30,000 টাকা। আর ডেবিট ক্রেডিট আপনারা বুঝে নেবেন। উপভাড়া হচ্ছে 45,000 টাকা, প্রভিডেন্ট ফান্ড আমাদের রয়েছে, আইন খরচ রয়েছে, রপ্তানি শুল্ক, শিক্ষানবিশ স্যালামি, পেটি ক্যাশ খরচ এবং অবচয়। তো এইগুলো ছিল আমাদের শুদ্ধতা যাচাই করা। এবং 6 নম্বরে যে অঙ্কটা নগদান বই থেকে আমাদের নগদান বই করতে বলা হয়েছে যে নিমা রহমানের নিম্নলিখিত লেনদেনগুলো অবলম্বন করে একখানি 3 ঘর নগদান বই তৈরি করো। 3 ঘর নগদান বই আমরা কিন্তু কম্পিউটারে অলরেডি করে রেখেছি। এখানে আপনারা একটু খেয়াল করবেন, তারিখ, বিবরণ, খণ্ডিত পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা বা বাট্টা টাকা, আবার তারিখ, বিবরণ, খণ্ডিত পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, এবং এই পাশে একটি কলম হবে বাট্টা টাকা। বাট্টা টাকা নামে আরেকটি কলম হবে, সেটা আপনারা করে নেবেন পরীক্ষা হলে, অ্যাসাইনমেন্টের খাতায় আপনারা সেই বিষয়টি করে নেবেন। এখানে জানুয়ারির 1 তারিখে আমাদের একটা লেনদেন হয়েছে, সেই লেনদেনটা আমরা দেখি। জানুয়ারি 1 তারিখে হচ্ছে হাতে নগদ 40,000 টাকা এবং ব্যাংক ব্যালেন্স এটা হচ্ছে ক্রেডিটে 1,000 টাকা। তাহলে আমাদের জানুয়ারি 1 তারিখে 2020 হবে ব্যালেন্স বিডি, যেহেতু নগদ রয়েছে আমরা নগদের ঘরে লিখলাম 40,000 টাকা, এবং ক্রেডিট যেহেতু আমাদের রয়েছে ক্রেডিটের ঘরে হবে জানুয়ারি 1, 2020 ব্যালেন্স বিডি, এটা হবে যেহেতু আমাদের ক্রেডিটে মানে ব্যাংকে, তাহলে ব্যাংকের ঘরে আমরা লিখব 1,000 টাকা। আচ্ছা, এরপরে হচ্ছে জানুয়ারি 4 তারিখে 6,000 টাকার একটি প্রদেয় বিল যথাসময়ে ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হলো। যেহেতু ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে, জানুয়ারি 4 তারিখে প্রদেয় বিল পরিশোধ ব্যাংক টাকা 600 টাকা। হ্যাঁ, জানুয়ারি 6 তারিখে হচ্ছে ব্যাংক হতে উত্তোলিত 1,000 টাকা দিয়ে মালিকের আলমারি ক্রয় করা হলো। তাহলে 6 তারিখে আমরা দিব ক্রেডিট ঘরে উত্তোলন হিসাব এবং ব্যাংক টাকা দিব 1,000। জানুয়ারি 8 তারিখে আবুলের নিকট হতে প্রাপ্ত 5,000 টাকার একটি বিল 5% হারে ব্যাংকের নিকট বাট্টাকরণ করে ব্যাংকে জমা করা হলো। তাহলে আমরা জানুয়ারি 8 তারিখ ডেবিট করে দেব প্রাপ্য বিল হচ্ছে আমাদের 5,000 টাকা। 5,000 আবার 5% করতে হবে। 5% যদি করি তাহলে 250 টাকা, এটা হবে বাট্টা টাকার ঘরে যাবে, এবং বাকি টাকা যাবে আমাদের ব্যাংক হিসাবের ঘরে 4,450 টাকা। আচ্ছা, জানুয়ারি 10 তারিখে হচ্ছে জালালের পাওনা 600 টাকার 5% বাট্টায় চেকের মাধ্যমে পরিশোধ করা হলো। 600 টাকার 5% হলে 5, 6, 30 হবে বাট্টাকরণের ঘরে, আর বাকিটা হবে আমাদের ব্যাংক হিসাবের ঘরে পাওনা পরিশোধ। এবং 12 নম্বরে ছিল যে অফিস প্রয়োজনে ব্যাংক হতে 2,000 টাকা উত্তোলন করা হলো। তাহলে ব্যাংক হিসাব আমরা 2,000 টাকা উত্তোলন করা হয়েছে, মানে আমাদের এটা ডেবিট হবে যেহেতু ক্যাশ চলে আসছে, এবং ব্যাংক হিসাব আমরা 2,000 টাকা ডেবিটে করে দিয়ে দিব, এবং এটা হবে নগদ টাকা। এবং অনুরূপভাবে নগদান হিসাব আমরা ক্রেডিটে করে দিয়ে দিব ব্যাংক হিসাব 2,000 টাকা।
এবং 15 তারিখে প্রত্যাখ্যাত বিল 500 টাকা ক্রেডিটে করে যাবে এবং 19 তারিখে বিক্রয় হচ্ছে নগদ হবে 6720 এবং বাটাকরণ করে হবে 280 টাকা। এরপর আপনারা বাকিগুলো 23 তারিখে ক্রয় হিসাব হবে আমাদের 20,000 টাকা এবং বাকিগুলো আপনারা ব্যালেন্স বিডিয়ে যোগ বিয়োগ করে হিসাবটা মিলিয়ে নেবেন। এই হচ্ছে। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে ডান পাশে আরও একটি কলাম হবে বাট্টা টাকা নামে, যেখানে জানুয়ারি 10 তারিখ দিয়ে পাওনা পরিশোধের নামে 30 টাকা হবে। এরপর আমরা চলে যাব সরাসরি পরে যে বিষয়টা ছিল কার্যপত্র ও আর্থিক অবস্থা সংজ্ঞা দাও। আমরা কার্যপত্র সংজ্ঞাটা এখানে লিখে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আর্থিক বিবরণী দ্রুত ও নির্ভুলভাবে প্রস্তুত করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের হিসাব তথ্যসমূহকে সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধকৃত বহু ঘর বিশিষ্ট সহায়ক বিবরণীকে কার্যপত্র বলা হয়। আবার একতরফা এখানে আবার একটি অঙ্ক রয়েছে, অঙ্কটি আমরা সমাধান করব। একতরফা দাখিলা পদ্ধতি কিভাবে লাভ লোকসান নির্ণয় হওয়া প্রক্রিয়া আলোচনা করো। আমরা 3 নম্বরে যে প্রশ্ন সেটি এখন দেখব। একতরফা দাখিলা পদ্ধতিতে যেভাবে লাভ লোকসান নির্ণয় করা হয় সেই হিসাবটা হচ্ছে, সেই বিষয়টা হচ্ছে এরকম। একতরফা দাখিলা পদ্ধতিতে নামিক হিসাব অর্থাৎ আয় ব্যয় হিসাব সমূহ সংরক্ষণ করা হয় না, ফলে সঠিকভাবে আর্থিক ফলাফল বা লাভ ক্ষতি নিরূপণ করা যায় না। এই পদ্ধতিতে সমাপনী মূলধন ও প্রারম্ভিক মূলধন তুলনা করে লাভ ক্ষতি নির্ণয় করা হয়। অসম্পূর্ণ পদ্ধতিতে লাভ ক্ষতি নির্ণয়ের নিয়মাবলী হচ্ছে এই রকম। আমরা বিবরণ দিব। প্রারম্ভিক মূলধন লিখবো, এখানে অতিরিক্ত মূলধন লিখবো এবং মূলধনের সুদ কত, তাহলে জের হবে নিট লাভ। অনুরূপভাবে সমাপনী মূলধন উত্তোলনের সুদ, জের হবে নিট ক্ষতি। যদি বেশি হয় তাহলে লাভ হবে, কম হলে ক্ষতি হবে। লাভ সমান সূত্রটা এরকম: সমাপনী মূলধন প্লাস উত্তোলনের সুদ মাইনাস প্রারম্ভিক মূলধন মাইনাস অতিরিক্ত মূলধন মাইনাস মূলধনের সুদ। অনুরূপভাবে ক্ষতি সমান প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন প্লাস মূলধনের সুদ মাইনাস সমাপনী মূলধন মাইনাস উত্তোলনের সুদ। এই ছিল আপনাদের সঙ্গে থিওরিটিক্যাল অংশ। এরপরে যে বিষয়টি রয়েছে, আপনাদের 2 থেকে 3টি খ বিভাগের অঙ্ক বাকি রয়েছে। সেই অঙ্কগুলো আমরা নেক্সট আপলোড অর্থাৎ আগামীকালকে আপনাদের সঙ্গে সেই অঙ্কগুলো নিয়ে হাজির হব। আজকে অবধি এই পর্যন্তই আপনারা সমাধান করতে থাকেন। বাকি অঙ্কগুলো আমরা কালকে আপলোড করব, কেননা আমরা কিন্তু আপনাদেরকে হ্যান্ডরাইটিং কোনো কিছু দিচ্ছি না। আমরা এটা কম্পিউটার টাইপ করতে হয়, ওয়ার্ড ফাইলে করতে হয়, এরপর পিডিএফ করতে হবে। তো সম্পূর্ণ পিডিএফটা আজকের ভিডিও এবং আগামীকালকের ভিডিও, এই 2টা ভিডিওর পিডিএফ ফাইল কিন্তু আমাদের পাপিল এডুকেয়ার ফেসবুক গ্রুপে দেওয়া হবে এবং এই ভিডিওটি অবশ্যই এডুকেশন আপডেট বিডি নামে আমাদের সহযোগী একটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলেও কিন্তু আপলোড করা হবে। আর অন্য কেউ যদি আপলোড করতে চান তাহলে অবশ্যই ডিসক্লেমার দিয়ে দিবেন, ডিসক্লেমারে কার্টিসি দিয়ে দিবেন, তাহলে খুশি হব। আর তাছাড়া কিন্তু স্ট্রাইক হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ সবাইকে। আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আবারও বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল খুব 15 এসিসি বিএম একাদশ শ্রেণীর অ্যাসাইনমেন্ট 05 ক অংশ গতকালকে আমরা আপলোড করেছিলাম। সেটি না দেখলে আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গতকালকের বাকি অংশের ভিডিওটি আমরা দিয়ে দিব, অথবা আই বাটনেও দেখতে পারেন। পাশাপাশি পাপিল এডুকেয়ার ফেসবুক গ্রুপে আমরা পিডিএফ ফাইলটি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আজকে যে খ অংশ রয়েছে অর্থাৎ অবশিষ্ট যে অংশ, সেটি নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে যে সমন্বয় দাখিলা পদ্ধতি থেকে আমাদের একটি অঙ্ক করতে হবে। এখানে অধ্যায় 6 কার্যপত্র ও আর্থিক অবস্থা সংজ্ঞা দাও, সেটি আমরা গতকালকে আপলোড করেছিলাম। এবং নিম্মুক্ত 2 নম্বর প্রশ্ন ছিল নিম্মুক্ত লেনদেনগুলোর মধ্যে সমন্বয় দাখিলা প্রদান করা। এখানে কিছু লেনদেন রয়েছে, সেই লেনদেনগুলো আমরা একটু দেখব এবং অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি রিদারুল আলম। আপনারা দেখছেন পাপিল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের পরিবারের একজন গর্বিত সদস্য হয়ে যান, আর ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করুন। এখন এখানে বলা হচ্ছে যে সমাপনী মজুদ পণ্য 18,000 টাকা মূল্যায়ন হয়েছে, কিন্তু এর মধ্যে আগুনে বিনষ্ট পণ্য 500 টাকা অন্তর্ভুক্ত রয়েছে। বীমা কোম্পানি মাত্র 300 টাকা দাবি স্বীকার করেছে। এখানে আমাদের সমাপনী মজুদ পণ্য হয়েছে 18,000 টাকার এবং এর মধ্যে 500 টাকা কিন্তু আমাদের আগুনে বিনষ্ট হয়ে গিয়েছে, কিন্তু 500 টাকার মধ্যে আবার 300 টাকা বীমা কোম্পানি দাবি স্বীকার করেছে। তাহলে ক অংশের 3টি জাবেদা হবে। সেটি হবে সমাপনী মজুদ পণ্য হিসাব হবে ডেবিট 17,500 টাকা। 17,500 টাকা, যেহেতু 500 টাকা আমাদের আগুনে বিনষ্ট হয়ে গিয়েছে, তাই সমাপনী মজুদ পণ্য হবে আমাদের 500 টাকা কম 18,000 থেকে 17,500 টাকা ডেবিট এবং ক্রয় হিসাব হবে আমাদের ক্রেডিট। সমাপনী মজুদ হিসাব ভুক্ত করা হলো। এখানে আরও একটি বিষয় থাকে যে আপনারা খেয়াল করবেন, ক অংশের এটা হচ্ছে আমাদের নাম্বার 1 এবং ক অংশের দ্বিতীয় অবশিষ্ট অংশ যেটি রয়েছে সেটি হচ্ছে যে
আগুনে বিনষ্ট হয়েছে আমাদের 500 টাকা, তাহলে আগুনে বিনষ্ট হিসাব পণ্য হচ্ছে আমাদের 500 টাকা, এই যে এখানে 500 টাকা, এবং ক্রয় হিসাব হচ্ছে আমাদের ক্রেডিট 500 টাকা। এর মধ্যে 3 নম্বরে যে ঘটনা ঘটেছে সেটি হচ্ছে যে আমাদের বীমা কোম্পানি আমাদের সেই যে টাকাটা নষ্ট হয়েছে সেটি আমাদের স্বীকার করেছে মাত্র 300 টাকা, তাই বীমা কোম্পানি হিসাব 300 টাকা, আগুনে বিনষ্ট পণ্য হিসাব 300 টাকা ক্রেডিট। তো এখানে বীমা দাবি নিষ্পন্ন করা হলো। আমরা খ নম্বরে চলে যাব। খ নম্বরে বলা হয়েছিল যে আমাদের মজুরি ও বেতন যথাক্রমে 500 টাকা ও 800 টাকা বকেয়া। তাহলে মজুরি দেওয়া হয়েছে 500 টাকা এবং 800 টাকা হচ্ছে বেতন, এটি সব সম্পূর্ণই বকেয়া, তাই মজুরি হিসাব আমরা ডেবিট 500 টাকা এবং বকেয়া মজুরি ক্রেডিট 500 টাকা। এখানে বকেয়া মজুরি ধার্য করা হলো। যদি লেখায় কোনো ভুল থাকে তাহলে আপনারা সেটি কারেকশন করে নেবেন, যেহেতু কম্পিউটারে টাইপ করা হয়েছে। আর আপনাদের বুঝতে কোনো সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপ থেকে পিডিএফ ফাইলটি পেতে পারেন আগামীকালকে। আর খ নম্বরে আরও একটি অংশ, খ নম্বরের 2-এ যেটি রয়েছে যে বেতন হিসাব আমাদের 800 টাকা, আমরা জানি বকেয়া এবং বকেয়া হিসাব ক্রেডিট করব 800 টাকা। তাহলে গ নম্বরে আমরা চলে যাই। গ নম্বরে হচ্ছে যে বিমা স্যালামি অগ্রিম প্রদত্ত হয়েছে 600 টাকা। তাহলে অগ্রিম বিমা স্যালামি আমাদের ডেবিট এবং বিমা স্যালামি হিসাব ক্রেডিট, আপনারা ব্র্যাকেটে যা লেখা লিখে রাখবেন। গ নম্বরে হচ্ছে যন্ত্রপাতি ও আসবাবপত্র উপর যথাক্রমে 1200 টাকা এবং 400 টাকা অবচয় ধার্য করতে হবে। তাহলে আমাদের অবচয় হিসাব হচ্ছে ডেপ্রিসিয়েশন, যাকে বলা হয় ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হবে 1200 টাকা ও 400 টাকা যোগ মানে 1600 টাকা, এবং পুঞ্জীভূত অবচয় হিসাব হবে মানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হবে 1600 টাকা। এবং পরের নাম্বার হচ্ছে প্রাপ্য হিসাবে 3000 টাকা আদায়যোগ্য নয়, যেহেতু আদায়যোগ্য নয় কাজে আমাদের হবে অনাদায়ী পাওনা। এটি আমাদের আদায় হবে না কখনো। অনাদায়ী পাওনা হিসাব হবে 3000 টাকা এবং প্রাপ্য হিসাব 3000 টাকা ক্রেডিট, অনাদায়ী পাওনা ধার্য করা হলো। পরবর্তী বিষয় হচ্ছে যে প্রদেয় হিসাবের উপর ভাট্টা সঞ্চিতির পরিমাণ 550 টাকা। তাহলে প্রদেয় হিসাব 550 টাকা ডেবিট এবং প্রদেয় ভাট্টা সঞ্চিতি হবে আমাদের ক্রেডিট 500 টাকা। এরপর হচ্ছে যে 7000 টাকার আসবাবপত্র বিক্রয় বলে বিক্রয় হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে, যেহেতু বলে হয়েছে তাই বিক্রয় হিসাব ডেবিট 7000 টাকা এবং আসবাবপত্র হিসাব ক্রেডিট 7000 টাকা। এবং পরবর্তী সময় রয়েছে অগ্রিম প্রাপ্ত উপভাড়ার পরিমাণ 1300 টাকা। উপভাড়া আমরা অগ্রিম পেয়েছি তাই ক্যাশ বেড়েছে, উপভাড়ার হিসাব হবে আমাদের 1300 টাকা ডেবিট এবং অগ্রিম উপভাড়া হবে ক্রেডিট 1300 টাকা, অগ্রিম উপভাড়া পাওয়া গেল। সর্বশেষ যে বিষয়টি রয়েছে বিজ্ঞাপন বিলম্বিত করতে হবে 3000 টাকা। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন হবে 3000 টাকা ডেবিট এবং বিজ্ঞাপন হিসাব হবে আমাদের ক্রেডিট 3000 টাকা। এরপর আমরা সবগুলো যোগফল এখানে বসিয়ে দিবেন। যোগফল বসিয়ে দিলে যা আসে যে 36,650 টাকা, আর এই ক্রেডিট পাশে হবে 36,650 টাকা। এই হলো আমাদের কার্যপত্র থেকে এই যে গণিতটি ছিল সেই গণিতের সমাধান। এরপর হচ্ছে অধ্যায় 7 একতরফা দাখিলা পদ্ধতি, যেখানে বলা হয়েছে যে একতরফা দাখিলা পদ্ধতিতে কীভাবে লাভ লোকসান নির্ণয় প্রক্রিয়া আলোচনা করো। এটি গতকালকে আমরা ভিডিওতে আপলোড করেছিলাম, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন চ্যানেল থেকে, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে নেবেন। এবং 4 নম্বরে মিস্টার সেলিম একজন খুচরা ব্যবসায়ী, তার একটি অঙ্ক রয়েছে, সেইখান থেকে আমাদের কিছু কাজ করতে হবে। 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের লাভ লোকসান বিবরণী নাম্বার 1 হচ্ছে লাভ লোকসান বিবরণী করতে হবে এবং উক্ত তারিখে কারবারের বৈষয়িক বিবরণী, দুটি কাজ করতে হবে, লাভ লোকসান বিবরণী এবং বৈষয়িক বিবরণী তৈরি করতে হবে। তো সেই বিষয়টিও আমরা তৈরি করে রেখেছি, আপনারা দেখতে পারেন। অধ্যায় 7 এখানে মিস্টার সেলিমের প্রারম্ভিক ও সমাপনী মূল্য নির্ণয় করব। আমরা প্রথমে প্রারম্ভিক ও সমাপনী মূল্য নির্ণয় করতে আপনারা জানেন যে এখানে আমরা দায়সমূহ লিখব এবং প্রারম্ভিক যে মজুরটা সেটা লিখব এবং সমাপনী মজুরটা সেটা লিখব, মূলধন, সম্পদসমূহের নাম লিখব, আবার সম্পদসমূহের প্রারম্ভিক সম্পদ এবং সমাপনী সম্পদ লিখব। প্রারম্ভিক বলতে এখানে বছরের শুরুতে এবং সমাপনী বলতে আমরা এখানে 21/12/2020 দেওয়া রয়েছে সেটি লিখব। প্রদেয় হিসাব আমরা লিখে রেখেছি, নগদ তহবিল আপনারা দেখতে পাচ্ছেন। এই বিষয়গুলো এভাবে করবেন। এবং সর্বশেষে যে বিষয়টি থাকে, যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমি একটু বলে দেই যে সবগুলো যোগফল আমরা এভাবে রাখবো, সবগুলো যোগফল কিন্তু আমাদের সমান হয়েছে, আপনারা লক্ষ্য করতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আবারও বলছি যে পিডিএফ ফাইল পেতে চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে নেবেন, সেখানে আমরা পিডিএফ ফাইলটা
আপনাদেরকে দিয়ে দিব। আর এখন হচ্ছে ইউটিউব থেকে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি পজ করে করে দেখে নেবেন আর মোবাইলের রেজুলেশনটা একটু বাড়িয়ে নেবেন, এরপরেও সমস্যা হওয়ার কথা না আমি মনে করি। এরপরে হচ্ছে আমাদের লাভ লোকসান বিবরণী মিস্টার সেলিমের। আমরা লাভ লোকসান বিবরণী হচ্ছে এই পাশে আমরা ডেবিট রাখবো এবং এই পাশে আমরা ক্রেডিট রাখবো। এখানে বিবরণ টাকা, তো বিবরণ যেটা হবে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন, এখানে টাকার পরিমাণ লিখে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি আমরা বড় করব না, যে কারণে বিস্তারিত আপনারা যেহেতু সমাধান, কাজে এই সমাধান এর খুব বেশি একটা ব্যাখ্যা হয় না, আপনারা দেখে নেবেন। যদি কোথাও ভুল থাকে তাহলে কমেন্ট সেকশন জানিয়ে নেবেন, মনে হয় না কোথাও ভুল রয়েছে। এরপরেও যদি মনে করেন আপনার কোনো সমস্যা হচ্ছে, এখানে যে বিষয়টি হবে ডাবল টার্ন মানে আমরা ইকুয়াল সমাধান দিয়ে দেবো, সেটি আমরা দিই নাই, আপনারা এখান থেকে দিয়ে নিতে পারেন। আচ্ছা, নেট মুনাফা আমরা পেয়েছি 1,24,900 টাকা এবং আমাদের যে মূল টাকার পরিমাণ 2,11,600, এখানে 2,11,600। সর্বশেষ যে অঙ্কটি রয়েছে মিস্টার সেলিমের বৈষয়িক বিবরণী, এখানে বৈষয়িক বিবরণীটা করতে হবে। বৈষয়িক বিবরণীটা আমরা এভাবে করে রেখেছি, আপনারা দেখতে পারেন। এখানে দায় ও মূলধন, টাকা, সম্পদসমূহ এবং টাকা, এখানে দায় ও মূলধনের যে বিবরণগুলো ছিল সেইগুলো আমরা লিখেছি এবং সম্পদসমূহের যে বিবরণ ছিল সেগুলো আমরা লিখেছি। সর্বশেষ যে আমরা উত্তর পেয়েছি সেটি হচ্ছে 1,64,900 টাকা এবং 1,64,900 টাকা। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কে চলে যাওয়ার জন্য আমরা পরবর্তী যে অঙ্ক আর্থিক বিবরণী অঙ্ক, সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, সেই গুরুত্বপূর্ণ অঙ্কটি আমরা এখনই দেখার চেষ্টা করব। এখানে রয়েছে মুবাশশিরা, এখানে মুবাশশিরা অ্যান্ড সন্সের র মিল, এখানে মুবাশশিরা হয়ে গেছে, এটা মুবাশশিরা হবে। মুবাশশিরা অ্যান্ড সন্স অ্যান্ড কোম্পানি, তার কিছু ট্রানজ্যাকশন আমাদের এখানে দেওয়া রয়েছে। এখানে আমাদের বলা হয়েছে যে সমাপনী করণীয় হচ্ছে বিশদ আয় বিবরণী, এরপর হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। তো আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে বিশদ আয় বিবরণী করব 31 ডিসেম্বর 2020 এবং এরপর করব মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। তো বিশদ আয় বিবরণীর শুরুতে আমরা লিখব বিবরণ টাকার পরিমাণ এবং টাকার পরিমাণ। এখানে বিক্রয় ছিল প্রথমে 1,80,000 টাকা, এখান থেকে ফেরত হবে 2,500 টাকা, তাহলে হয় 1,77,500 টাকা। তাহলে বাদ যাবে এখানে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়গুলো কি কি ছিল আমরা দেখি একটু। প্রারম্ভিক মজুদ পণ্য ছিল 10,000 টাকা এবং ক্রয় ছিল 1,10,000 টাকা। 1,10,000 টাকা ক্রয় থেকে আবার আমাদের ক্রয় ফেরত আসছে 2,000 টাকা, তাহলে হলো 1,08,000 টাকা। প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে আমাদের এই জিনিসগুলো যোগ হবে এবং মজুরি এখানে ছিল 7,000 টাকা প্লাস বকেয়া মজুরি ছিল আমাদের 1,500 টাকা, তাহলে 8,500 টাকা এখানে আমাদের ওই ক্রয় এবং প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে যোগ হবে। আমদানি শুল্ক আমাদের ছিল 4,500 টাকা, তাহলে আমাদের টোটাল হলো যে 1,31,100 টাকা। 1,31,100 টাকা থেকে আবার সমাপনী মজুদ পণ্য আমাদের 30,500 টাকা মাইনাস করতে হবে, তাহলে থাকবে আমাদের হচ্ছে 1,05,000 টাকা। 1,05,000 টাকা আর এখানে রয়েছে যে 1,70,500 টাকা, তাহলে আমাদের যে বিষয়টি থাকে মোট মুনাফা হচ্ছে, যেহেতু আমাদের এইখানে বিক্রয় থেকে বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয় 1,70,500 টাকা থেকে আমরা 1,05,000 টাকা বাদ দিব, তাহলে আমাদের থাকবে 77,000 টাকা। এটা হচ্ছে আমাদের মোট মুনাফা। এখন মোট মুনাফার সাথে আমাদের যোগ করতে হবে পরোক্ষ পরিচালনা আয়। পরোক্ষ পরিচালনা আয় এর মধ্যে প্রথমে রয়েছে কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি হচ্ছে আমাদের 3,500 টাকা। এখান থেকে আমাদের বাদ যাবে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়গুলো আমরা কি কি একটু দেখি। বেতন ছিল আমাদের 17,500 টাকা, এর সাথে আবার যুক্ত হবে 2,000 টাকা। ভাড়া ছিল আমাদের তাহলে 17,500 প্লাস 2,000 19,500। এখানে ভাড়া ছিল 18,000 টাকা, ভাড়া থেকে আবার মাইনাস যাবে অগ্রিম ভাড়া দিয়ে দিয়েছি 3,500 টাকা, তাহলে 14,500 টাকা। এখানে কমিশন ছিল আমাদের 2,500 টাকা আর অনাদায়ী পাওনা 3,000 টাকা থেকে নতুন অনাদায়ী পাওনা হবে 3,700 টাকা, 6,700 টাকা। তো এর থেকে আবার বাদ যাবে পুরাতন সঞ্চিতি 4,500, তাহলে হলো এখানে 2,200। এখান থেকে 6,700 থেকে পুরাতন সঞ্চিতি বাদ দিব 4,500, থাকবে 2,200 টাকা। এবং অবচয়ের ক্ষেত্রে দেখেন দালানকোটার অবচয় হতে পারে 5,000 টাকা, আবার হচ্ছে আসবাবপত্রের অবচয় 2,000 টাকা, তাহলে টোটাল অবচয় হলো এই যে 5,000 এবং এই 2,000, টোটাল অবচয় হচ্ছে 7,000 টাকা। এই 7,000 টাকা এবং 2,200 টাকা এবং হচ্ছে 2,500 টাকা, 14,500 টাকা
এবং 19,500 টাকা, এই সবগুলো যোগফল আমরা এখানে 45,700 টাকা। 45,700 টাকার সাথে এখানে দেখেন নিট মুনাফা ছিল আমাদের ওই 80,000 কমিশন প্রাপ্তি আমরা 80,500 টাকা ছিল, এখান থেকে আমরা 45,700 টাকা বাদ দিব, তাহলে আমাদের হয় 34,800 টাকা। 34,800 টাকার সাথে আমরা যোগ করব অপরিচালন আয়। অপরিচালন আয়ের মধ্যে ছিল বিনিয়োগের সুদ 1500 টাকা, তাহলে 34,800 টাকার সাথে আমরা যদি বিনিয়োগের সুদ 1500 টাকা যোগ করি তাহলে হয় 36,300 টাকা। তাহলে 36,300 টাকায় হবে আমাদের নেট মুনাফা। তাহলে নেট মুনাফা আমরা বের করতে পারলাম 36,300 টাকা। এটি হচ্ছে আমাদের বিশদ আয় বিবরণী। এরপর আমরা চলে যাব মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব মুবাশশিরা অ্যান্ড সন্স মালিকানা সত্ত্ব বিবরণী 31 ডিসেম্বর 2020। মালিকানা সত্ত্ব বিবরণী খুবই সহজ। এখানে মূলধনের সাথে নেট মুনাফা যোগ করব এবং বাদ দিব উত্তোলন, অর্থাৎ সে কি এখান থেকে উত্তোলন করেছে। মূলধন ছিল আমাদের 85,000 টাকা এবং নেট মুনাফা আমরা পেয়েছি যে এখানে 36,300 টাকা। তাহলে আমাদের হয় 1,21,300 টাকা এবং এইখান থেকে বাদ দিব উত্তোলন। মালিকে হয়তো উত্তোলন করেছিল 8,000 টাকা, তাহলে আমাদের হয় 1,13,300 টাকা। এটি হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব বিবরণী, মানে ওনার্স ইকুইটি হচ্ছে আমাদের 1,13,300 টাকা। এরপর হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী আমরা বের করতে পারবো, অর্থাৎ অ্যাসেট এবং লায়াবিলিটি যেগুলো রয়েছে, সম্পদ এবং দায়, সেগুলো আমরা বের করব। তো এখানে প্রথমে দেখে নিব আমরা সম্পত্তি সমূহ কি কি। সমাপনী মজুদ ছিল 30,500 টাকা, অগ্রিম ভাড়া হচ্ছে 3500 টাকা, ব্যাংকে জমা হচ্ছে 4,000 টাকা। এর মধ্যে আবার প্রাপ্য হিসাব 40,000 টাকা থেকে অনাদায়ী পাওনা বাদ দিব 3,000 টাকা, তাহলে থাকবে 3700 টাকা। এখানে হচ্ছে 37 এবং নতুন সঞ্চিতি হবে 3700, নতুন সঞ্চিতি 3700, এখানে আরেকটা শূন্য হবে, এখানে আরেকটা শূন্য হবে, তাহলে 33,300 হবে। 40,000 থেকে আমরা যদি 3,000 বাদ দিই তাহলে 37,000 হবে। আর নতুন সঞ্চিতি হবে 3700, তাহলে আমরা আমাদের যোগফল হবে এখানে 33,300। 33,300 সাথে আমরা যদি বিনিয়োগ যোগ করি 25,000, দালান কোঠা আমাদের হবে 50,000 থেকে 5,000 বাদ, তাহলে 45,000। আসবাবপত্র হবে 10,000 থেকে 2,000 বাদ, তাহলে 8,000 টাকা। সবগুলো যোগফল আমাদের হবে 1,49,300 টাকা। এটি হচ্ছে আমাদের সম্পত্তি সমূহ, মানে অ্যাসেট। 1,49,300 টাকা হচ্ছে আমাদের অ্যাসেট। তাহলে দায় কি? আমাদের দায় সমূহ কি, অর্থাৎ লায়াবিলিটিসগুলো কি? লায়াবিলিটিস হচ্ছে প্রদেয় বিল দিতে হবে আমাদের 7,000 টাকা, প্রদেয় হিসাব হচ্ছে আমাদের 35,000 টাকা, এবং বকেয়া মজুরি হচ্ছে 1500 টাকা, বকেয়া বেতন হচ্ছে আমাদের 2,500 টাকা, তাহলে হবে দায় 36,000 টাকা। এবং মালিকানা সত্ত্ব মূলধন ও মালিকানা সত্ত্ব আমরা বের করেছি, যে এই যে মালিকানা সত্ত্ব আমাদের বের করেছি 1,13,300 টাকা। তাহলে আমরা এখানে মূলধন ও মালিকানা সত্ত্ব 1,13,300 টাকা, আর আমাদের হচ্ছে দায় হচ্ছে 36,000 টাকা। তাহলে 36,000 এবং 1,13,300, এই হচ্ছে মূল মালিকানা সত্ত্ব এবং দায় 1,49,300 টাকা। তাহলে আমাদের দায় এবং মালিকানা সত্ত্ব হচ্ছে 1,49,300 এবং সম্পদ হচ্ছে 1,49,300। তাহলে আমরা আর্থিক বিবরণীটা বের করতে পারলাম। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা মনে হয় তাহলে কমেন্ট সেকশন জানিয়ে দিবেন। ফেসবুক গ্রুপে আপনারা জয়েন করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, এবং যে কোনো সমস্যার জন্য, বিশেষ করে আপনাদের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বা শিক্ষা সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। ভিডিওটি ভালো লাগলে কি লাইক বাটন করবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনাদের অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোলের অ্যাসাইনমেন্ট সমাধান কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, সেটিও আপনারা দেখতে ভুলবেন না। পরবর্তী সময়ে আপনাদের অ্যাসাইনমেন্ট সহ যে কোনো সমস্যা